আগে বাঙালি না আগে মুসলমান, এটা তো কোনো প্রশ্নের বিষয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। টাইটেল এবং থাম্বনেল দেখে যারা অবাক চিত্তে ক্লিক করেছেন, অবাক হওয়ার কিছুই নেই। আপনাদের অনুরোধেই এই ভিডিওগুলো করতেছি। আপনারা বলেছেন যে হাসিনা আপা সহ তার দোসররা যারা আছে সবাইকে নিয়ে এপিসোড করতে, তো দীপু মনি কেমনে বাদ যায় বোঝেন নাই। আপার ভিডিওটাও আজকে আপনাদের সামনে প্রকাশ করে দেব। এপিসোড বাই এপিসোড চলতে থাকবে যতদিন না শেষ হচ্ছে এদের অপকর্ম। তাই পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি করবেন। পরিপূর্ণ ভিডিও না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। এরা কী করছে আপনাদের জানা দরকার একজন দেশের নাগরিক হিসেবে। অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিও দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই বোনরা, চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে দীপুমণির যারা কঠিনতম বিচার দাবি করেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন। চলেন প্রতিবেদনটি একাধারে না টেনে দেখতে থাকি। ডাক্তার দীপু মনি, যিনি একাধারে দেশের পররাষ্ট্র, শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, একসময় পরিচিত ছিলেন শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে। পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় তিনি ঘন ঘন বিদেশ সফরের জন্য সমালোচিত হন। সে সময় তিনি 4.5 বছরে 187টি দেশে সফর করেন এবং প্রায় 600 দিন বিদেশে কাটান, যা রাষ্ট্রীয় খরচে দেশের ইতিহাসে কোনো পররাষ্ট্রমন্ত্রীর বিদেশ সফরের ক্ষেত্রে সর্বোচ্চ। এছাড়া দেশের শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আলোচিত ও সমালোচিত হয়েছেন। গত 15 বছরে তার সম্পদের পরিমাণ 1-2 ভাগ নয়, বেড়েছে 4000 ভাগ। দুর্নীতির এই অঢেল সম্পদ প্রকাশ হয় গত নির্বাচনে দেওয়া তার হলফনামায়। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ডাক্তার থেকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছিলেন, আপনার একটি সংজ্ঞা পেয়েছিলেন, একটি উপাধি পেয়েছিলেন উড়ন্ত মন্ত্রী। সম্প্রতি সরকার পতনের পর থেকেই দীপু মনির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো নতুন করে আলোচনায় আসে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ দুর্নীতি। অভিযোগে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত জমি তার পরিবারের সাথে জড়িত ব্যক্তিরা কম দামে কিনে পরে সরকারের কাছে উচ্চ মূল্যে বিক্রি করেছেন। যদিও দীপু মনি এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন, তবুও প্রশ্ন থেকে যায়, কেন জমির দাম হঠাৎ এত বেড়ে গেল? আপনি ডাক্তারিতে সফল না হওয়ার কারণে আপনি কিন্তু শিক্ষামন্ত্রী হয়েছেন ঘটনা চক্রে। দীপু মনির বিরুদ্ধে আরেকটি দুর্নীতির অভিযোগ ওঠে। মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন, এর ফলে নদীর দুই পাড়ের অনেক গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ বিষয়ে জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী বলেছিলেন, চাঁদপুরের একজন নারী মন্ত্রী অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত। এই অভিযোগের আঙ্গুল দীপু মনির দিকেই ছিল। এই হায়নার দলের পেছনে আছে একজন রাজনৈতিক শক্তি, একজন চাঁদপুরের এক নারী মন্ত্রী, তাদেরকে এই সহায়তা করে। গতবার এই বালু সন্ত্রাসী 668 কোটি সিএফটি বালু সে চুরি করে নিয়ে গেছে, সরকারি সম্পত্তি। তার দাম 6,500 কোটি টাকা বলে আমাকে পরিবেশ অধিদপ্তর এস্টিমেট দিয়েছে। যদিও দীপু মনি এই অভিযোগকেও সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছিলেন, তবে ওই বক্তব্যের 1 মাস না পেরোতেই কমিশনের চেয়ারম্যান চুক্তিভিত্তিক নিয়োগ প্রায় 1.5 বছর বাকি থাকতেই বাতিল করে আওয়ামী লীগ সরকার। নদী খেকোদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার কারণে তাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে তখন একাধিক জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। মিডিয়ারও তো কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা সাদা কোনটা কালো সেই বোধ তো মিডিয়ারও আছে, নাই তা তো না। আমি একা রাজনীতি করি বলে আমার মাথার উপরেই খালি এইটা নিরূপণের দায় আর তাদেরকে ঠেকানোর দায়, তা তো হতে পারে না। এছাড়া 2015 থেকে 2021 সালের মধ্যে দীপু মনি বিভিন্ন সরকারি দপ্তরে অন্তত 15টি ডিও লেটার পাঠিয়েছেন, যার মাধ্যমে তিনি ক্ষমতাসীন রাজনৈতিক নেতাদের পক্ষে বালু উত্তোলনের অনুমতি আদায়ের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। যদিও তিনি দাবি করেন ওই চিঠিগুলো পুরোপুরি বৈধ এবং জনস্বার্থে প্রেরিত ছিল। রাজনীতির বাইরে কিছু না, রাজনীতির উপরেও কিছু না, নিচেও কিছু না, বাইরেও কিছু না। সবশেষ এক ভিন্ন মামলায়ও তার নাম উঠে এসেছে। 18 জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় দীপু মনি ও তার ভাই সহ 510 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। এ মামলায় 19 আগস্ট সোমবার রাজধানীর বারিধারার এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবির একটি দল। এদিকে সবশেষ খবরে ডাক্তার দীপু মনি তার ভাই ডাক্তার JR ওয়াদুদ টিপু ও স্বামী তৌফিক নওয়াজের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখছেন। আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে, চলেন অন্য টপিকে সেটাও একটু দেখে আসি। সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই, তবে দলটি মনে করে সংস্কার চলমান প্রক্রিয়া। দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে।
তিনি বলেন, দেশের রাজনীতিতে পলাতক ফ্যাসিবাদীদের অপ্রাসঙ্গিক করতে জনগণের ক্ষমতায়ন জরুরি। গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত করতে পতিত স্বৈরাচার ও তাদের দোসররা নানা চক্রান্ত করছে বলেও জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দীর্ঘ 17 বছর পর জাতীয় প্রেস ক্লাবে উৎসব মুখর পরিবেশে ডিইউজে একাংশের বার্ষিক সাধারণ সভা। সাগররুনির বিচার হয় না, যেখানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। কথা বলেন বাক স্বাধীনতা থেকে সমসাময়িক প্রসঙ্গেও। বাকশালের এমন একটি নতুন রূপ দিয়েছিলেন, সেটা হচ্ছে থাকবে সবকিছু, কিন্তু কথা বলবে একজন ডিক্টেটর, একজন ফ্যাসিস্ট, নাৎসির টার্গেট হচ্ছে আপনার সংবাদপত্র। আগামী জাতীয় নির্বাচনে আমরা নিশ্চয়ই নির্বাচনের একটা কৌশল অবলম্বন করতে পারি, যে কৌশল করলে ভোটের ময়দানে আওয়ামী লীগ স্থান পাবে না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের রায় চূড়ান্ত। ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির চেষ্টা চলছে বলেও জানান তিনি। বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোসর চক্র নানা কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে। অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন। তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচার ও তাদের দোসররা যেন রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে, সেজন্য সজাগ থাকতে হবে গণতান্ত্রিক শক্তিকে। পলাতক মাফিয়া খুনিদের পুনর্বাসন ঠেকাতে তাদেরকে একদিকে আদালতে বিচারের মুখোমুখি করা প্রয়োজন, অপরদিকে তাদেরকে অবশ্যই জনগণের আদালতের রাজনৈতিক বিচারে প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে। স্বৈরাচারী রাজনৈতিক অপশক্তিকে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে হলে জনগণের। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রগুলো দেখলেন। সবার জন্যই সুযোগ সমানই ছিল, কাউকে কম কাউকে বেশি না, সবাইকে খাওয়ার সুযোগ দিয়েছিলেন। আপা খাও, দুমায়া খাও, শিক্ষা ব্যবস্থার ফালুদা করে দাও, কোনো সমস্যা নেই, করো, যা মন চাই করো, শুধু আমার ক্ষমতাটা আমাদের ঠিক রাখো, আর বার্থডের দিন আমার কিছু টাকা পয়সা দিও। যখন যার খাওয়া একটু বেশি হয়ে গেছে বা আপার বিরুদ্ধে চলে গেছে, তখন তারে ক্যাসিনো সম্রাট বানায় আটকায় তার টাকাগুলো জব্দ করে নিত। এটা বুদ্ধি ভালো ছিল যে তোমরা কামাও, কামাইতে কামাইতে যখন করে বেশি হয়ে যেত তখন যে টুক করে একটা অভিযান চালায় টাকাগুলা বোঝেন না নিয়ে নিত। মানে এমন রাজনীতিবিদ, মানে স্যালুট দিতেই হয়, গুম খুন যাই করুক, কিন্তু মাথাটা যে ক্রিমিনালি মাথা, এটা কিন্তু আপনাকে মানতেই হবে, আপনি যে দলই করেন। মানে সে বিএনপির রাজনীতি শিখে গেছে। এখন বিএনপি যদি তার রাজনীতি বুঝে থাকে, রাজনীতি করবে, কিন্তু গণ উত্থান যেহেতু হয়েছে দেশে, আপনার এখন আর ওরকম সাহস করা উচিত হবে না। সব জনগণের জন্য কাজ করা উচিত। চুরি বাটপারি করেন, আধিপত্য বিস্তার করেন না, 20-30% করেন, পুরোটুক মানুষের উপরে নির্যাতন, অত্যাচার, জুলুম এগুলো করার তো দরকার নেই, তাই না? হাসিনা তো বুঝতেছে, এখন তালে তালে বুঝতেছে। তো বিএনপি এমন না করুক, বা জামাত ইসলাম যারাই আসুক এমন না করুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।